যেখানে পাথরে পাথরে ভক্তির ছোঁয়া আর বাতাসে ভাসে শান্তির সুবাস। ভারতের অন্যতম পবিত্র ভূমি, দেবতাদের বাসভূমি দেওঘর। ঝাড়খণ্ডের এই প্রাচীন শহরটি মূলত পরিচিত বাবা বৈদ্যনাথ ধামের জন্য। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। পুরাণ মতে এখানে স্বয়ং রাবণ মহাদেবকে নিয়ে আসতে চেয়েছিলেন। আজও প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তের পদচারণা মুখরিত হয় এই প্রাঙ্গণে। কিন্তু দেওঘর মানে কি কেবল মন্দির? একদমই না। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য আছে ত্রিকুট পাহাড়ের রোমাঞ্চকর রোপওয়ে। আর নির্জনতা চাইলে ঘুরে আসতে পারেন তপবন বা রামকৃষ্ণ মিশনের শান্ত পরিবেশ থেকে। আধ্যাত্মিক শান্তি আর প্রকৃতির মেলবন্ধনে নিজেকে খুঁজে পেতে চাইলে একবার অবশ্যই ঘুরে আসুন দেওঘর থেকে। চলুন আজকের ভিডিওতে দেখা যাক এই শহরের অলিগলি। আগের পর্বে আপনাদের বাবা বৈদ্যনাথ ধাম মন্দির ঘুরিয়ে দেখিয়েছি, গর্ভগৃহ থেকে বাবার দর্শনও আপনাদের করিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো এখন আমরা চলেছি এখানের মানে এই দেওঘরের একটা জনপ্রিয় আর কি ব্রেকফাস্ট পয়েন্ট বলা চলে। অনেকের ভিডিওতেই দেখেছি যে এটা খুবই জনপ্রিয় এবং কয়েকজনকে জিজ্ঞেস করতেও ওনারা কিন্তু এরই নাম বললেন, যেটা হচ্ছে অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে নাকি বেশ ভালো গরম গরম কচুরি পাওয়া যায়। দেখা যাক, তার সন্ধানেই চলেছি এখন। বেশ ভালো করে তো সকাল সকাল দর্শন হয়ে গেল, এবার একটু পেট পুজোটাও সেরে নেওয়া যাক। এই হচ্ছে কচুরি, 4 পিস করে কচুরি আছে, আর এই হচ্ছে তরকারি। তো দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না। এই 4 পিস কচুরি আর তরকারি এর মূল্য হচ্ছে 30 টাকা। খাওয়া যাক, একটুকুও বাড়িয়ে বলছি না, দারুণ খেতে। ভালো লাগছে, খিদের মুখ। সকাল সকাল যুক্তি করে পুজো দিয়েছি, এখন পুজো দেওয়ার পরে তো প্রচুর ভালো লাগে। দেওঘর এলে অবশ্যই কিন্তু এই যে অবন্তিকা যে সুইটস, অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকানের এই কচুরির স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। খাওয়ার শেষে ওনাদের রেকমেন্ডেশনে 2 রকম মিষ্টি নিয়েছি। একটা হচ্ছে চমচম, সাইজটা কিন্তু বিশাল সাইজ, আর একটা হচ্ছে এদিকে হচ্ছে রাজভোগ। দুটোরই কিন্তু দাম 20 টাকা করে। মানে বেশি কিন্তু রসালো নয়, খেতে ভালো, বেশ ভালো। ব্রেকফাস্ট আমাদের ডান। ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই হলো। এই দেখুন, এই সামনে হচ্ছে ঘণ্টাঘর। এটা কিন্তু এই দেওঘরের একটা জনপ্রিয় এলাকা বলতে মানে মোড় বলা চলে। বেশিরভাগ যে হোটেল যারা দেওঘরে আসেন, বেশিরভাগ মানুষই কিন্তু এই ঘণ্টাঘরের সামনেই কিন্তু থাকার চেষ্টা করেন। যদি এই ঘণ্টাঘরের সামনে থাকেন তাহলে এখান থেকে মন্দির হেঁটে ধরুন ওই 500 মিটারের মতো, বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না। আর একটা আছে শিবগঙ্গা কাছে, তবে শিবগঙ্গার কাছে হোটেলগুলো যা আর কি শুনলাম আর দেখলাম অতটা কিন্তু ভালো নয়। মানে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি চান তাহলে সেটা কিন্তু শিবগঙ্গার কাছে পেয়ে যাবেন। দেওঘরের ওই ঘণ্টাঘরের সামনেই এই দাদার সাথে আলাপ। এই দাদার নাম হলো জয়রাম প্রসাদ যাদব। তো এনার সাথে আজকে আমরা ঘুরবো হচ্ছে এই ত্রিকুট পাহাড়, তপবন, নলাক্ষা মন্দির, ঠাকুরবাড়ি, এই সমস্ত আর কিছু পার্কটার কাছে এইগুলো ঘুরবো। দাদা ভালো করে ঘোরালে অবশ্যই দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু দেওঘর এলে এই দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। এরপর আমরা বেরিয়ে পড়লাম দেওঘরের চারপাশে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে। তো এখানে যেই শিবগঙ্গা যেটা আপনাকে বললাম, এই শিবগঙ্গাটা যেহেতু ধরুন এই যারা শ্রাবণ মাসে বা শিবরাত্রির সময় যারা জল ঢালতে আসেন, বেশিরভাগই তো সব সুলতানগঞ্জ থেকে আসেন সব নদীতে স্নান করে। তো এখানকার যারা মানুষ, স্থানীয় মানুষ, তাদের তো সুলতানগঞ্জ যেতে অনেকটাই মানে সময় লাগবে। তো সেহেতু ওনারা কি করেন, এই শিবগঙ্গায় স্নান করে ওনারা বাবার মাথায় জল ঢালেন। এই হচ্ছে শিবরাত্রি আর হচ্ছে শ্রাবণ মাসে। তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, দেওঘরের রামকৃষ্ণ মিশন। আর এই দিকে হচ্ছে কমপ্লেক্স, একাডেমিক কমপ্লেক্স। 1922 সালে এই কমপ্লেক্স আর কি স্বামী বিবেকানন্দের আদর্শে এটা প্রতিষ্ঠিত হয়, এবং তারপরে কিন্তু প্রথম দিকে এটা আবাসিক ছিল, পরে এটা ভারতবর্ষের কিন্তু অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে এই দেওঘরের রামকৃষ্ণ মিশন। ক্যাম্পাসের ভেতরটা ঘুরে এলাম, তবে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য করতে পারলাম না। দারুণ সুন্দর, বিশাল জায়গা জুড়ে এবং চারিদিকে সবুজে সবুজ।
আর ভিতরে একটি রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির আছে, সেটাই হচ্ছে মূল আকর্ষণ ওই ক্যাম্পাসের ভেতরটা। দারুণ, এলে কিন্তু অবশ্যই এই রামকৃষ্ণ মিশনটা ঘুরে যাবেন। ত্রিকুট পাহাড় যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ানো হয়েছে, উনি বললেন চলুন একটা ভালো জায়গায় চা খাওয়াই। আমি বললাম চলুন, খেয়ে দেখা যাক। তো চা নেওয়া হয়েছে, দারুণ স্বাদ। এখানে কিন্তু এই গরুর দুধ ব্যবহার হয় না, এখানে কিন্তু সমস্ত জায়গায় মিষ্টি থেকে শুরু করে সব কিছুই মহিষের দুধে। চাটা কিন্তু বেশ ভালো খেতে। এরপর দূর থেকে দেখা মিলল ত্রিকুট পাহাড়ের। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়ে। আর এই হচ্ছে আমার সামনে ত্রিকুট পাহাড়। এই দিকে পার্কিং থেকে হেঁটে আপনাকে এই দিকে যেতে হবে। তো দেওঘর থেকে মোটামুটি এর দূরত্ব ওই ধরে রাখুন 10 থেকে 15 কিলোমিটারের মতো। তো এখানে কিন্তু একটা জিনিস, যেটা বাঁদর প্রচুর আছে। তো এখানে গাইডের বিভিন্ন চার্জেস আছে। আমরা একটা গাইড আমাদের সঙ্গে নিয়েছি, এবার আপনারা যতজন থাকবেন সেই অনুযায়ী চার্জেস আছে। আর এই মন্দিরে ওঠার রাস্তা দেখুন, দুদিকে এরকম দোকানপাট আছে, রোপওয়ের রুট। তবে রোপওয়েটা এখন বন্ধ আছে। আপনারা সকলেই জানেন যে কয়েক বছর আগে একটা রোপওয়ের দুর্ঘটনা ঘটেছিল এই ত্রিকুট পাহাড়ে। তো তারপর থেকে কিন্তু রোপওয়ের সেকশনটা পুরোটাই বন্ধ। দিক দিয়ে গেলে রোপওয়ের সেকশন ছিল, আর এই দিকে আমরা যাব ত্রিকুট পাহাড়ের দিকে। ঝাড়খণ্ডের দেওঘরের কাছে অবস্থিত ত্রিকুট পাহাড় প্রকৃতিপ্রেমী এবং তীর্থযাত্রীদের কাছে এক দারুণ আকর্ষণীয় স্থান। ত্রিকুট নামের মধ্যেই এর বৈশিষ্ট্য লুকিয়ে আছে, যেখানে 3টি প্রধান পাহাড়ের চূড়া রয়েছে, যেগুলোকে হিন্দু পুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসাবে ধরা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2470 ফুট। বাদুড়ের সুইমিং পুল, কত বাদর দেখুন। চাঁদ করে সকাল টাইম মধ্যে একবার 40-50 হাজার বাদুর চাঁদ করে পুরো সাইড মধ্যে। উনি বলছেন এইটা হচ্ছে বাদরের সুইমিং পুল, যেখানে নাকি 40 থেকে 50 হাজার বাদর নাকি এখানে স্নান করেন। এর মন্দিরে শিব মন্দির আছে, যে জায়গায় রাবণ তপ করেছিল। যখন ক্লাস 4 শিবলিঙ্গে রাবণ যে লঙ্কে নিয়েছিল, আগে রাবণ তপন তপস্যা করেছিল, ওখানে হনুমানজি ভঙ্গ করে দিল। আবার এখানে রাবণ 14 তপস্যা করেছে। ওকে 3টা দিবসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার নাম একটা ত্রিকুট পাহাড়। এই পাহাড় যে একবার আসবে ও 3বার আসে, 3বার দিয়ে 4বার হবে, 3বার দিয়ে কম হবেন। আপনার মনোকামনা পুরো করবে, আপনি জরুর আসবে। ওর জন্য আমি এটা ত্রিকুট পাহাড়। এই হচ্ছে দুর্গা মায়ের মন্দির। চৈত্র মাসে যে হয় সাল মধ্যে একবার হয়, যে বাবা বেজনাথ আছে, তো ওখান দিয়ে মা দুর্গা মা নিয়ে এখানে স্থান করে, তারপরে নবরাত্রির মধ্যে নবমীর মধ্যে এখানে পুজো হয়। 24 গাঁও মিলে পুজো হয়, 1200-1400 পাঠা বলি হয়। লাস্টের মধ্যে এখানে কাড়াভি বলি হয়, সাল মধ্যে একবার। তো কিছুটা আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে কিন্তু এই 5টা মন্দির আছে। এখানে মা দুর্গা মন্দির, শিব মন্দির, এদিকে পার্বতী মন্দির, এইদিকে গণেশ মন্দির, হচ্ছে কাল ভৈরবের মন্দির। তবে এই মন্দিরটার একটা, যেটা প্রাচীন শিব মন্দির, যার একটা গুরুত্ব যেটা আর কি বললেন, যে এখানেই বসে নাকি মানে রাবণ মহাদেবের জন্য তপস্যা করেছিলেন। আর এই ঠিক উপরে হচ্ছে মা বৈষ্ণবী কালী মন্দির। এই দেখুন, মা বৈষ্ণবী কালী মন্দির। এটা হনুমান গুহা আছে। এটা যখন সীতা মোহনকে যে লঙ্কালে যাচ্ছিল, যে রাবণ যে যেটাকে উঠছিল, তখন এই জায়গায় হনুমানজি বিশ্রাম করেছিল। ওকে 3টা দেশের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাম ত্রিকুট পাহাড়। এদিকে প্রণাম করবে, সাইড দিয়ে ঘুরি, সাইড দিয়ে আসবে। মন্দিরের উপরে ওঠার যাওয়ার রাস্তাটাই কিন্তু চারিদিকে দুধারে অনেক দোকানও আছে। আর একটা কথা, আমি এটা আমার পার্সোনাল সাজেশন থাকবে, ত্রিকুট পাহাড় এলে একটা করে এই গাইড রাখবেন, এবং এদের হাতে যে এই ডান্ডাটা আছে না, এটা দেখেই কিন্তু ভয়েতে আর কাছে আপনার আসবে না। প্রচুর বাদর আছে। আমরা ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে এই শিব দুর্গা ধাবা বলে একটি দোকান আছে। এখানকার প্যাড়া কিন্তু খুব মানে ভালো, মানে আর কি সবার মুখে নাম শুনেছি। আমরা এই প্যাড়াটা নিলাম, এটা হচ্ছে 400 টাকা করে কেজি। এটা একটু কম মিষ্টি, যারা বেশি মিষ্টি খান না তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো, এবং স্বাদ যথেষ্ট ভালো। আর একটা আছে 360 টাকা। এই হচ্ছে কত করে এগুলো? আপনার 360 টাকা করে কেজির প্যাড়া। তবে এলে কিন্তু অবশ্যই এখান থেকে প্যাড়া নিতে কিন্তু ভুলবেন না। আমরা নিলাম এই শিব দুর্গা ধাবা থেকে প্যাড়া। এরপর আমরা চললাম তপবনের পথে। জনশ্রুতি আছে
যে রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকি এখানে একসময় তপস্যা করেছিলেন। এছাড়াও মা সীতাও এখানে এসেছিলেন বলে বিশ্বাস করা হয়, যার ফলে এই জায়গাটির পবিত্রতা পর্যটকদের টানে। তো দেওঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্র ভূমি তপবন, সেখানে এসে এখন আমরা পৌঁছালাম, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একেবারে হাত ধরে চলে। তপবনে 11টা মন্দির আছে, 7টা গুহা। সিনির মধ্যে গেলে পাড়িপথ থেকে নামবেন। এখানকার মেন মন্দির হনুমান মন্দির, যেটা পাড় ফাটা আছে, দুপাশে হনুমানের ছবি। এখানে লাখো লাখো মানুষটা করে সবাইকে মানুষ পুরো হয়। এখানে যে আছে রাবণ দ্বিতীয় আর সাধনা করতে এসেছিল। আগে कैलाश पर्वत তপস্যা করছিল, শিবলিঙ্গ লঙ্কা লিখতে পারলো না, যে বাবা দামে থেকে গেছে। রাবণ দ্বিতীয় আর সাধনা করতে এসেছিল, তো সবাই দেবতা খলি মেচে গেছে। রাবণকে তপস্যা ভঙ্গ করে সবাই দেবতা মিলে রকলমা स्तपोने हनुमान जैसे विराट शरीर पर हर चटाने गदा से प्रहार करलो, तड़भंग किए राम ने तपस्या एखे भंग कर दी गन्ना शक्ति के। रावण तपस्या भंग कर दिल, तो सीता हनुमान जी से परीक्षा लो कि रावण तुम स्तप, हनुमान जी तुम स्तपोने रावण ने तपस्या भंग कर ले, प्रमाण की तुम्हें प्रमाण दिखाओ। जरा सीना चिड़िए देखे पहाड़ चिड़िए दिखे। इस छोटा से 11 बार जय श्री राम बोले, चटाने दाग दिल, चटान फेटे गए, दुपाशे हनुमान छवि। एखे लाखों दो लाखों मानुष्ट कर सबाई के मानुष्ट पुरो है। তবে এই তপবন থেকেও কিন্তু এই দেখুন, এই দূরে ত্রিকুট পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়। বিংশ শতাব্দীর প্রখ্যাত সাধক বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, উনি কিন্তু এই পিছনে যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা, এখানেই উনি তপস্যা করেছিলেন। আর নামানুসারেই কিন্তু এই স্থানটা অনেক বেশি পরিচিত। আর এবার আমরা যাব এই দিক দিয়ে হনুমান মন্দির, যেটা ওই দেখালো পাথর ফেটে আছে, ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা যাব। তবে এই হনুমান মন্দিরের এই দিকটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চার আছে। দীপাশ্রী সাবধানে এসো। আসল অ্যাডভেঞ্চার এইদিকেই। এই দেখুন, এই হনুমান মন্দিরের আসার এই শেষ যে চট্টানটা, ঢালটা, এটা কিন্তু বেশ ঢালু। এই দেখুন, এই দেখুন। আরে ধীরে 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 পিছন দিকে হেলান দিয়ে নামো, ধরে নামো। হবে হবে হবে, হনুমান গুহা এসে গেছি। দেখলেন ঢালটা দেখুন। দীপাশ্রী বলছে জীবনের চড়াই উতরাইগুলো এইভাবেই পেরোতে হবে। পূজা করা বাবা দেখুন কোথা দিয়ে বেরোচ্ছি। এই হচ্ছে হনুমান মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন এইভাবে এই গুহার ভিতর দিয়ে নেমে আপনাকে নিচে নামতে হবে। অতএব হনুমান মন্দির আসার আগে অ্যাডভেঞ্চারাস আছে, কিন্তু আসার আগে কিন্তু এইগুলো একটু দেখবেন। जय श्री राम। हाँ, दाहिना बायां, जहाँ दाहिना रखिए यहाँ बायां रखिए। जाओ जाओ जाओ। তো ফাইনালি এত অ্যাডভেঞ্চারের পরে এটাই হচ্ছে শেষ গুফা, মানে যেটা আর কি এনারা বলছেন এখানেই বসে রাবণ তপস্যা করেছিলেন শিবের জন্য, মহাদেবের জন্য। তো এবার আমরা এখান দিয়ে বেরোবো। এখন গেলাম এই দিক দিয়ে গেলাম, গিয়ে পুরোটা ঘুরে ঘুরে গুহার ভিতর দিয়ে ঘুরে টুরে এই দিক দিয়ে আমরা বেরিয়ে এবার যাব আমাদের গাড়ির কাছে পার্কিংয়ে। ওহ সত্যি তপবনের এই অ্যাডভেঞ্চার মনে থেকে যাবে। তো আমরা এই তপবনে এই সচিন ভাইয়ের সাথে ঘুরলাম। সচিন ভাই যা অ্যাডভেঞ্চার করিয়েছে, দীপাশ্রী সচিন ভাইয়ের ওপর রেগে গেছে, বলছে এইরকম অ্যাডভেঞ্চার কেউ করায় নাকি। তো যাই হোক, আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। তবে সচিন ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমার নাম্বারটা একটু বলে দাও। 78 56 051 230। তো ওইটা হচ্ছে সচিন ভাইয়ের নম্বর, দেয়া থাকলো, যদি তপবন আসেন ওর সাথে যোগাযোগ করতে পারেন। তবে এই তপবন দেখে আমরা এই জগৎবন্ধু আশ্রমে এসেছিলাম, বাট এখন আশ্রমটা বন্ধ। তো দূর থেকেই আর কি এটা দেখে আমরা এবার যাব নওলাখা মন্দিরের দিকে। তো আমরা এখন এসে পৌঁছালাম নওলাখা মন্দির দেখতে। তো এটা ওই দেওঘরের যে বৈদ্যনাথ ধাম মন্দির, সেই মন্দির থেকে প্রায় ওই 1.5 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। এর যে কারুকার্য
এবং এর শান্ত পরিবেশের জন্য কিন্তু এই পর্যটকদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। 1940 সালে এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল সেই সময়কারের 9 লক্ষ টাকার মতো। হিন্দিতে 9-এর হচ্ছে 9, লাখের হচ্ছে লাখা, তো সেই থেকে 9 লাখা, এই হচ্ছে 9 লাখা মন্দির। কলকাতার পাথুরিয়া ঘাটার রাজপরিবারের রানী শ্রী চারুশীলা দেবী তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। রানী তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ছিলেন। মানসিক শান্তির খোঁজে তিনি দেহগড়ের যে সন্ত বালানন্দ ব্রহ্মচারী মহারাজ তার কাছে আসেন, তার উপদেশেই কিন্তু রানী এই মন্দিরটি এখানে তৈরি করেন। তো ভেতরে না ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো ভেতরে বেশ সুন্দর। মন্দিরটা অনেকটাই বেলুর মঠের আদলে তৈরি, ওই লাল বেলে পাথর আর মার্বেল পাথর দিয়ে। আর ভেতরে বিগ্রহ যেটা আছে রাধাকৃষ্ণের মূর্তি আছে, আর বালানন্দ ব্রহ্মচারীর একটি মূর্তি আছে বিগ্রহ। আর এই মন্দিরটার উচ্চতা প্রায় 146 ফুটের মতো। আমরা মোটামুটি বেরিয়েছিলাম ধরুন ওই 10টার সময়, একদম পুরো 10টার সময়তেই আমরা বেরিয়েছিলাম। এখন বাজে 2:30, আমাদের প্রায় ঘোরা কমপ্লিট বলতে গেলেই চলে, আর 2টো জায়গা বাকি আছে। তবে এই রকমই টাইম লাগে। হ্যাঁ, যদি আপনারা ওই বাসুকীনাথ ধাম যান তাহলে সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে। আমাদের যেহেতু হাতে কম সময় ছিল বলে আমরা আর বাসুকীনাথ ওই ধাম আর যাইনি। বাসুকীনাথ ধাম গেলে আর একটু বেশি সময় আপনাদের লাগতে পারে, কারণ ওটা এই বৈদ্যনাথ ধাম থেকে প্রায় 45 কিলোমিটার দূরে পড়বে। নওলাখা মন্দির দেখা কমপ্লিট। আমরা ওই সন্ধ্যার ট্রেন ধরবো, ওরকমই ইচ্ছা আছে। ট্রেন ধরে চলে যাব হচ্ছে শিমুলতলা। আর এইটা হচ্ছে বালানন্দ আশ্রম, তবে দুর্ভাগ্যবশত এখন বন্ধ হয়ে গেছে। এই আশ্রম খোলে হচ্ছে আবার সেই 4টের সময়, তবে এখন হাতে অত টাইম নেই, এই দূর থেকেই আর কি দেখে নিলাম। এই হচ্ছে শ্রী শ্রী বালানন্দ মহারাজের আশ্রম। আমরা এখন আছি, পিছনে দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ডের সুপরিচিত ঠাকুরবাড়িতে। এই ঠাকুরবাড়িতে সকলেই জানেন এটি তৈরি করেছিল হচ্ছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র, এবং সুদূর পাবনা থেকে এসেছিল 1946 সালে। তারপরে একদম শূন্য থেকে, একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে তারপরে ওনার আজকের এই শত শত ভক্তের ঢল, সমস্ত কিছু অনুষ্ঠান সব কিছুই হচ্ছে এই ঠাকুরবাড়িকে ঘিরে। আপনারা সকলেই জানেন যে প্রচুর ভক্তবৃন্দের ঢল নেমে আসে যখন এখানে বিভিন্ন তিথি চলে, যখন কোনো অনুষ্ঠান চলে, এবং সব কিছুই হচ্ছে এই সৎসঙ্গকে কেন্দ্র করে। এবং এখানে রয়েছে হচ্ছে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়, সেটা হচ্ছে আনন্দবাজার। এছাড়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা করানো হয় এবং সুশিক্ষার জন্য ব্যবস্থা করা হয়, তার জন্য রয়েছে তপোবন নামক কেন্দ্র। তো শ্রী শ্রী অনুকূল চন্দ্র অনেক মহান আদর্শের সঙ্গে নানাবিধ একঝুলি কর্ম নিয়ে তিনি তার এই যাত্রা শুরু করেছিলেন। সেটি তার ভবিষ্যৎ প্রজন্ম এখনও সেটা বয়ে নিয়ে চলেছে, এবং তার হাজার হাজার ভক্তবৃন্দ তার মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছে। মন্দিরের ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম সবটাই দেওয়া আছে। আমরা একটু দেরি করে আসার কারণে ভিতরে ঢুকতে পারলাম না, পরের বার নিশ্চয়ই আসবো, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা নট অ্যালাউড। এরপর সমস্ত দর্শনীয় স্থান দেখে আমরা চললাম আমাদের মধ্যাহ্নভোজ সারতে। মোটামুটি মন্দির থেকে এই দিকে গেলে হচ্ছে মন্দির থেকে 5-7 মিনিট দূরত্বে হচ্ছে এই অনামিকা রেস্টুরেন্ট। আজকে আমরা এখানেই করব লাঞ্চ। তো কোথায় লাঞ্চ খাবো সেটা দাদাকে বলাতে দাদা বললো যে অনামিকা রেস্টুরেন্ট বলে একটি হোটেল আছে যেখানে আর কি ভালো আর কি খাবার দাবার পাওয়া যায়। তো সত্যি কথা আসার পরে অনেকটাই বেশ ভিড়। আমরা এসে অর্ডার করেছিলাম প্রথমে ফিশ থালি, যেহেতু আজকে শিবরাত্রি আছে, তো শিবরাত্রির জন্য, কালকে যেহেতু শিবরাত্রি, তো সেই জন্য আজকে থেকে বাইরের কোনো মাছ আর কি ঢুকতে দিচ্ছে না। আর আজকের বিকেলের পর থেকে কিন্তু সমস্ত হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু একদম পুরোপুরি ভেজ হয়ে যাবে, পুরো শিবরাত্রি চলাকালীন অবধি ভেজ খাবারই পাওয়া যাবে। কিন্তু আজকে এখানে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আমরা নিয়েছি এই ভেজ থালি। ভেজ থালির মধ্যে কি আছে দেখিয়ে দিই। আছে হচ্ছে ভাত, এইদিকে একটা চাটনি, এই চাটনি, এইদিকে আছে একটা সবজি, এই হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা, এই হচ্ছে স্যালাড, আর এই ডাল। আর এইটার মূল্য হচ্ছে 80 টাকা। আর এর সঙ্গে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন, 2 পিস মাটন, তার মূল্য হচ্ছে 150 টাকা। সত্যি একটুকু বাড়িয়ে বলছি না,
মানে এই যে ডাল ভাতের সঙ্গে আলু ভাজা আর এই যে সবজিটা অসাধারণ স্বাদ। এইবার হচ্ছে লাল লাল ঝাল ঝাল যে মাটন। তবে ডাল ভাতটা কিন্তু আমার দারুণ লাগলো। একটাই কথা, ডাল ভাতটা খেয়ে মনে হচ্ছে যে দেওঘরে এসে যদি ঘরোয়া বাঙালি খাবার খেতে চান, অনামিকা হোটেল বেস্ট। দীপাশ্রী বলছে মাটনটা দেশি, আমি তো জাস্ট মাখালাম সবে, এখনও মুখে দিইনি। ঝোলটা দেখে যতটা রিচ মনে হচ্ছিল, একদমই কিন্তু রিচ নয়। মাংসটা যথেষ্ট নরম। হ্যাঁ, এটুকু ঠিক, রেওয়াজি নয়, দেশি খাসি বলা চলে। এরকম একটা জায়গায় এসে ননভেজ খাবো ভাবছিলাম, এই নিয়ে একটু স্কেপটিক্যাল ছিলাম, কিন্তু মাটনের ডিসিশনটা একদমই ভুল হয়নি। মাটনটা একদম দেশি খাসি, কোনো রেয়াজি পিস নয়, কোনো গন্ধ নেই, একদম ফ্রেশ। ভালোই খাচ্ছি, একদম বাড়ির খাবার যেরকম হয় সেই রকম। দেখে যতটা প্রথমে লাল লাল লাগছিল, ভাবছিলাম প্রচুর রিচ হবে, একদম রিচ নয়, একদম ঘরোয়া খাবার। সত্যি কথা বলতে দারুণ একটা লাঞ্চ করলাম, এক্সপেক্ট করিনি যে এত সুন্দর খাবার হবে। তবে আমাদের স্পট কমপ্লিট হয়ে গেছিলো, আমরা চলে যাচ্ছিলাম যোশী স্টেশনে, দাদা বললো যে চলুন আরও একটা স্পট দেখিয়ে নিয়ে আসি। মানে সত্যি নিজে থেকে যে এরকম কেউ ঘোরাবে এটা আশা করিনি। তো এই আর একটা নতুন স্পট, যেটা হচ্ছে বদ্রীনাথ ধাম, মানে বদ্রীনাথ শিব মন্দির। অনেকটা বদ্রীনাথের মন্দিরের আদলেই তৈরি, তবে এখন বন্ধ আছে। এই দূর থেকেই আর কি বাবার দর্শন করলাম। ভেতরে শিব পার্বতীর একটি মূর্তি আছে মন্দিরের ভিতরে। তবে আজকের কিন্তু সারাটা দিন দাদার কথা না বললেই নয়, নিজে থেকে কিন্তু আজকের এই লাস্ট জায়গাটা, স্পটটা কিন্তু নিজে থেকে আর কি ঘুরিয়ে দিলেন। তবে ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি দেওঘর আসেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালো মাইডিয়ার মানুষ, ঠান্ডা মাথায় কিন্তু আপনাকে ঘোরাবে। দাদা, আপনার নাম্বারটা একটু বলে দিন। मेरा मोबाइल नंबर 9661 963613। मेरा नाम है जयराम जादव। তো জয়রাম বাবুর নাম্বারটা দেওয়া রইল, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সব শেষে আমরা যোশীডি স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম শিমুলতলা। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন সেটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।